মানুষ এই হাততালির লোভটা রাখুক। একটা অ্যাক্সিডেন্টে ওর এক্সপায়ার করে 2 বছর হলো, ওকে আমি আর ফিরিয়ে আনতে পারিনি। নাচটা একটা বিলাসিতা মাত্র। আজকের এটা শুধুমাত্র একটা একাডেমির প্রচার, এই দৃষ্টিকোণ থেকে না দেখে আমার গল্পটা যেন মোটিভেশন হয়। ব্যাকগ্রাউন্ডে যে ট্র্যাজিক স্টোরি সেটাকে বিল্ড করতে চাই না কোনোদিন। সাহেবদাকে আমি জোর করব না, আসলে এতটুকুই বলবো সাহেবদা, আমরা অনেকেই তোমার সেই মঞ্চে একটা দারুণ পারফরমেন্স, একেবারে স্টেজ কাঁপানো, দর্শকদের সেই হাততালি, এই সমস্ত দেখেছি। তোমার যদি যতটুকু শেয়ার করা যায়, যদি কিছু দর্শক বন্ধুদের জন্য মনে হয় যে না আজকে আমি এই কথাটা বলি বা এখন হয়তো বলা যাবে, এরকম কিছু যদি থাকে একটু শেয়ার করো। প্রথমে পিউদিকে নমস্কার, আর আমাদের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিউ ভিউকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি চাইবো প্রত্যেকটা বন্ধু ওনার এই কর্মকাণ্ডের পাশে থাকেন এবং আমাদের পাশে থাকেন। আর হ্যাঁ, আসলে যে গল্পতে হিরো হেরে যায় সে গল্পটা খুব একটা হিট হয় না। গল্প তখনই হিট হয় যখন হিরো জিতে যায়। আমি জানি না আমি জিতেছি কি হেরেছি, আমি এখনো মনে করি আমি লড়াইয়ের মধ্যেই আছি। জিতে যাওয়ার গল্পটাই হয়তো মোটিভেশন হয়। আমিও চাই, আমারও একটা লোভ যে আমার গল্পটা যেন মোটিভেশন হয়। আমি চেষ্টা করে যাই। একদম শুরুতে যদি বলি তাহলে আমার গুরু মিঠুন চক্রবর্তী আর হচ্ছে গোবিন্দাজি। আমি এই চিত্রাহার রঙ্গোলি দেখেই নাচ শিখি, কারণ যে সময় বালুরঘাটে আমি এই নাচটা শুরু করি এটা আমার ভালো লাগে। ওই সময় অর্কেস্ট্রার হতো, ওই কালচারটা ছিল, এবং চিত্রাহার রঙ্গোলি ছিল আমাদের যাদের সাদা কালো টিভি ছিল সেই এন্টারটেনমেন্ট। কোনো রিয়েলিটি শো সেরকম ভাবে কিছু হতো না। আর সারা বালুরঘাটে ক্লাসিক্যালের একটা দাপট ছিল। এবার সেখানে আমি খুব কম মঞ্চই পেতাম, মানে আমি তখনই মঞ্চ পেতাম সবার প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে একদম শেষে চেয়ার টেবিল তুলবে, লাইটম্যান মাইকম্যান তারা বাড়ি যাবে, বলবে ভাই একটু তাড়াতাড়ি কর না, বাড়ি যাবো। খড় পাতা থাকতো, আমার এখনো মনে আছে, খড়গুলো যে তুলতো, তারা কখনো হয়তো কাজ করতে করতে একটু দেখতো আমার নাচটা, তো আমি তাদেরকে দেখাতাম। এই দেখতে দেখতে কোনো একদিন যে জায়গাগুলোতে এরকম পারফরমেন্স করেছি সেই প্রোগ্রামগুলোতেই আমি প্রথম স্থান পেয়েছি। আমাকে এবার উদ্বোধনে দেওয়া হয়। আমার লাইফে যদি মনে করি এটা একটা অ্যাচিভমেন্ট আমার। এবং একদম শুরুতে যদি বলি, আমি যেখানে ত্রিপাল পাতা থাকতো, যেখানে মাইক বাজতো, বিয়ে বাড়ি, সরস্বতী পুজো, আমি সেখানে নাচ করতাম। আমার ছোট্ট গল্প ছিল, আমার নেতাজি স্মৃতি ক্লাব, আমার বাড়ি রঘুনাথপুর ফরেস্ট রোড, সেখানে আমাদের প্রতি বছরই একটা প্রোগ্রাম হতো। 2007 সাল সম্ভবত। এই সময় একটা অর্কেস্ট্রা হচ্ছে, অর্কেস্ট্রারের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গেছে, গঙ্গারামপুরে আটকে গেছে। ওই সময় এত হিউজ দর্শক, পিক আওয়ার 8টা 8:30 বাজে, মঞ্চ ফাঁকা। আমাকে তখন ওরা সবাই মিলে জোর করেই একরকম, পল্লব, বুবুন, অম্লান, স্বরূপ, সুকান্ত, আরো অনেকে, সবার নাম নিতে পারছি না ভাই, তোরা কিছু মনে করিস না। এই ভিডিওটা দেখলে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। ওরা আমাকে খানিকটা জোর করে তুলে দিল। আমাকে হেল্প করলো বুবাই বলে একজন, ও এখন ইন্ডিয়ান আর্মিতে কাজ করে। আর আমি প্রথম স্টেজে উঠি ওইভাবে, অত বড় স্টেজ। তার আগে এমনি নর্মাল ছোট মোটো স্টেজ, ছোট ইন দ্য সেন্স ত্রিপাল পেতে স্টেজ। তো সেখান থেকে শুরু হলো, আজ পর্যন্ত থামিনি, আজ পর্যন্ত নেচে যাচ্ছি। আমি চাইছি যে মানুষ এই হাততালির লোভটা রাখুক। আমার জীবন বদলে গেছে আমি এই হাততালির লোভ করি। আমিও খুব সাদামাটা ছেলেই ছিলাম, আমিও পাড়ার রকে আড্ডা দিতাম। আমার জীবন ছিল একদম অগোছালো। কিন্তু এই সাংস্কৃতিক জগতে এসে, এই নাচে এসে, থিয়েটারে এসে, নাটকের কথা বলবো কারণ আমি অভিনয়টাও করি, ভালোবাসি। প্রথমে আমি অভিনেতা হতে চেয়েছিলাম, তারপরে অভিনয়কে কেন্দ্র করেই নাচটাকেও একটু রাখতে হয় পাশে, যোগা এগুলোকে রাখতে হয়। করতে গিয়ে আমি এখন কোরিওগ্রাফার হয়ে গেছি। নাটকেও আমাকে যিনি নিয়ে এসেছেন তাকেও অনেক ধন্যবাদ। পঙ্কজশীল, তার হাত ধরে নাটকে আসা। তৃতীর্থ হরিমাধব মুখার্জি, যিনি কয়েকদিন আগেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ওনাদের হাত ধরেই শেখা এবং এখনো শিখে যাচ্ছি। তারপরে ওদের দায়িত্ব। আমি জানি না কতটা আমি যোগ্যতা এই অর্জন করেছি, কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনে করে যাব। এবং আমার পরিবারে আমার যে মিসেস, সেও ডান্সের সাথে যুক্ত ছিল। একটা অ্যাক্সিডেন্টে তার দাদা ছিল কেন? হ্যাঁ ছিল বলতে, একটা অ্যাক্সিডেন্টে ওর মানে এক্সপায়ার করে 2 বছর হলো। নাচ শিখেই বাড়ি যাচ্ছিল আর কি। সেই অবস্থায় রাস্তায় কুকুরে তাড়া করে, সেখান থেকে ও সাইকেলের থেকে স্কিপ করে পড়ে গিয়ে মাথায় লাগে রোডের একটা কংক্রিটে। তারপরে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। দেন ওকে আমি আর ফিরিয়ে আনতে পারি না। আমার ছেলে আছে, এখানেই আছে আমার ছেলেকে, হ্যাঁ, বয়স 7+। তো এই আমি আর আমার বাবা মা, আমার এটাই পরিবার। আর তার থেকে বড় পরিবার একটি সন্তান, আমার একটি সন্তান। আর আমার এই রেনবো, সব থেকে বড় পরিবার আমি মনে করি। বলিও সবাইকে যে আমার রেনবো না থাকলে আমি এতক্ষণ থাকতাম না। রেনবো আছে বলেই আমি এখনো আছি। জানি না আপনাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় আমার এই লড়াই কতদিন চলবে, জানি না আমার মোটিভেশন হয়ে দাঁড়াবে কিনা আমার গল্পগুলো। যদি হয় তাহলে হয়তো কারো কাজে লাগবে। এভাবে আমাদের জার্নি। চিন্তা ভাবনা করেছিলাম যে 1 টাকায় নাচ শেখাবো বা অ্যাডমিশন নিবো, এই বিষয়টা সেখান থেকে এসেছে। আমার বাবা মা কোনোদিন ওই এফোর্টটা করতে পারেনি, আমাদের পড়াশোনা করার খরচাটাও চালানোর মতন সামর্থ্য ছিল না। সেখান থেকে নাচটা একটা বিলাসিতা মাত্র, বা থিয়েটারটা একটা বিলাসিতা মাত্র। আমাকে কাজ করতে হয়েছে, তারপরে নিজের খরচা চালিয়ে পড়তে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। এবং যে সময় ক্লাবে আড্ডা দেওয়ার কথা, সে সময় আমি থিয়েটারে আড্ডা দিয়েছি, কিংবা নাচের ক্লাস তো পাইনি। একদম শুরুর দিকে আমাদের পাড়ার প্রাইমারি স্কুল ছিল, সেখানে একটা খোলা বারান্দা পড়ে থাকতো, পরিত্যক্ত। সেখানে আমরা ঝাড় টাড় দিয়ে আমরা নিজেদের মতন করে। সব থেকে বড় আশীর্বাদ বলতে পারি আমি যে আমার এই
এই স্টুডেন্টরা এবং ভোলে বাবার আশীর্বাদে আমার গার্জেনরা, যারা সবসময় চাইছেন যে আমি বেঁচে থাকি, আমি এগিয়ে যাই। তা আমি মনে করি আমি বাঁচবো তখনই যখন এই শিল্পটা বাঁচবে, শিল্পীরা বাঁচবে। সত্যি বলছি, কোথাও গিয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছি। আমি জানতাম না, এটা একদম শুধু দর্শকরা জানলো তা না, আমি এখনই জানলাম। তো এই ব্যাপারগুলো না, সান্ত্বনা তো দেওয়ার কিছু ভাষা থাকে না। শুধু একটা কথাই বলবো, দাদার এটা কিন্তু দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দাদার কোলে আছে, আর রেইনবো কালচার একাডেমি এটা দ্বিতীয় সন্তান। তো এই দুটি সন্তানকে নিয়ে আঁকড়ে ধরে আমি চাইবো উনি অনেক দূর এগিয়ে যান এবং এই দুটো সন্তানই ধীরে ধীরে অনেক বড় হোক। দাদা জীবনে প্রতিষ্ঠিত, কারণ আমাদের মানুষের কাছে উনি মন জয় করেছেন। কিন্তু আমি চাইবো আরো আরো অনেক সাফল্যের সিঁড়ি পেরিয়ে শিখরে উঠুক। আর একটা কথাই বলবো, আজকের এটা শুধুমাত্র একটা ভ্লগ বা একটা একাডেমির প্রচার, এই দৃষ্টিকোণ থেকে না দেখে আমার মনে হয় আজকের এই ভিডিওটা অনেক জনকে অনুপ্রাণিত করবে। যারা আমরা খুব সহজেই বলি আমার না ইচ্ছা ছিল কিন্তু আমি ঠিক করে উঠতে পারিনি, খুব ছোট ছোট অজুহাত দিয়ে আমরা বেরিয়ে যাই। তো আমার মনে হয় ইচ্ছে শক্তি যদি প্রবল হয়, তাহলে এই যে আমার পাশে, আমি কি বলবো জানি না, এক্সাম্পল, উদাহরণ, আমার কাছে কোনো ভাষা নেই। আশা করি আজকের এটা তোমাদেরকে অনেক 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 মনের সাহস দেবে এবং তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করো। এরকম একজন শিক্ষাগুরুর, এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা, ওনার ছত্রছায়ায় তোমরা যেটুকু যা শিখবে, যা পাবে, সেটাই আমার মনে হয় খাঁটি পাবে, মানে অনেকটা পাবে। তো দাদাকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আমার কাছে সত্যিই কোনো ভাষা নেই। আমি শুধু একটা কথাই বলবো, যারা এখানে আছে আমার চারিপাশে, আরো দাদার অনেক ব্রাঞ্চ রয়েছে, দাদার যারা ছাত্রছাত্রী রয়েছেন, তারা সত্যি অনেক ভাগ্য করে, অনেক লাকি এরকম একজন গুরু পেয়েছেন। আমি চাইবো সবাই এগিয়ে আসুন, সবাই পাশে থাকুন। তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করবো, তোমার নাম কি? দীপ্তাংশু রায়। আচ্ছা, তুমি নাচ ভালোবাসো? না। কেন? বাবা এত সুন্দর নাচ করে, তুমি নাচবে না? না। একদম এটাই হচ্ছে যে শিশু বলে না, ওরা একদম মানে সহজ সরল। দেখুন, একদম অনেস্ট উত্তর দিয়েছে। কিন্তু না, বাবা নাচ করছে মানে আমাকে নাচ করতেই হবে এমনটা না। নাচ আমি ভালোবাসি না। তুমি বড় হয়ে কি হতে চাও? জানি এই প্রশ্নটা খুব ভারী একটা প্রশ্ন, তাও তুমি তোমার মতো করে বলো, কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চায়? বাহ, খুব ভালো। অনেক অনেক আশীর্বাদ। যদি ভিডিওটা একটুও মন ছুঁয়ে যায়, একটুও কাউকে এতটুকু অনুপ্রাণিত করা যায়, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, এরকম আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাক, যারা এই ভিডিওটা দেখে আবার নতুন করে উঠে দাঁড়াতে পারবে। তো দাদা, তোমার এই অ্যাড্রেসটা, একাডেমির এবং কন্ট্যাক্ট নাম্বার? আমাদের অ্যাড্রেস হচ্ছে বালুরঘাট কচিকলা ক্লাব, তার দোতলায়। অন্যান্য সেন্টারগুলো যেটা আছে করইতলা, গোপালগঞ্জ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে, প্রতিরাম পথসাথী, তিওরে প্রাচী ক্লাব, বালাপুরে আছে বালাপুর বাস স্ট্যান্ডের পাশেই, টেগর সোসাইটিতে। কন্ট্যাক্ট নাম্বার 9851065170। পিউদিকে ধন্যবাদ আরেকবার, এবং আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমি সত্যি কথা বলতে আরেকটা কথা বলতে চাই, ব্যাকগ্রাউন্ডে যে ট্র্যাজিক স্টোরি, সেটাকে বিল্ড করতে চাই না কোনোদিনই। কারণ আমি মনে করি যে আর্টিস্টকে দেখতে মানুষ আসে তার পরিশ্রম দেখতে নয়, তারা এন্টারটেনমেন্ট করতে আসে। আমি সবসময় জোকারের মতন আমি ইন্সপায়ার সেই জোকার দেখে। মেরা নাম জোকার আমার ভীষণ ভালো লাগে। আমি সিনেমাটা 3 থেকে 4 বার দেখি প্রথম সেই বয়সে। মনে করি হ্যাঁ, জোকার সবসময় এন্টারটেনমেন্ট করতেই আসে। তার জীবনের দুঃখ থাকতে নেই, লজ্জা থাকতে নেই, ঘৃণা থাকতে নেই। থাকলে হয়তো সে সেই পারফরমেন্সটা দিতে পারবে না। আমিও ঠিক সেরকমই হয়ে উঠতে চাই। সেই কারণে আমি আমার নিজের ট্র্যাজিক স্টোরিগুলোকে বাইরে তুলে ধরি না। সেই কারণে তুমিও জানো না, আজকে প্রথম জানলে। আমার বন্ধু বললো বলে সেই সূত্র ধরেই আলোচনাগুলো হলো। এরকম অনেক কিছুই হয়, কিন্তু আমি বলবো যে থেমে যাওয়ার জন্য অনেক কিছুই আসবে, কিন্তু থামা যাবে না, এগিয়ে যেতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো